যমুনার বুকে দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন। নদী পার হতে লাগবে 2 থেকে 3 মিনিট, বাড়বে ট্রেন সংখ্যাও। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও উন্নতি, বহু বছর পর ঈদ করবেন পরিবারের সাথে। লন্ডনে বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মতপার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। এনসিপির জন্য চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক সাময়িক বরখাস্ত, প্রায় 300 শিক্ষার্থী বহিষ্কার। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলা, নিহত 3 শতাধিক, আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। দেশের দীর্ঘতম রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ নিয়ে আরও জানাতে যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার এবং পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ অংশ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। প্রথমেই যাব সিফাতের কাছে। সিফাত, জানাবে যে ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা সেতু উদ্বোধনের পর এখনো? উদ্বোধনের পর এই যে প্রথম যে ট্রেনটি সেটিতে আমরা রয়েছি। এই প্রথম ট্রেনে করেই যে ইব্রাহিমাবাদ থেকে ইব্রাহিমাবাদ স্টেশনের ট্রেনটি রয়েছে, যেটি আনুষ্ঠানিক যে উদ্বোধন অর্থাৎ পূর্ণভাবে যমুনা রেল সেতুর যে কার্যক্রম সেটি শুরু হওয়ার পর প্রথম ট্রেনে আমরা রয়েছি। এই ট্রেনটিতে করে দেখতে পাচ্ছেন এখানে আশপাশে যারা রয়েছে তারা নির্মাণ সঙ্গী এবং এই কার্যক্রমের সাথে সেই 2016 সাল থেকে জাইকা-যুক্ত জাইকার কর্মকর্তারা রয়েছেন, এখানকার স্থানীয় যারা রয়েছেন টাঙ্গাইলের তারা রয়েছেন, সকলকে মিলে এবং বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন সকলেই একই ট্রেনে করে এই নতুন যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটিতে করেই যমুনা রেল সেতুতে উপর দিয়ে সেটি প্রথমবারের মতো যমুনা রেল সেতু অতিক্রম করে সেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে, সিরাজগঞ্জের সয়দাবাদ যে স্টেশন রয়েছে সেখানে যাবে এবং সেখানে একটি প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে। এবং আজকে এই যে উদ্বোধন হয়ে গেল, এই উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণ শক্তিতেই অর্থাৎ এর যে পূর্ণ কার্যক্রম সেটি শুরু হয়ে গেল। এবং আমরা যেটি জানি এর আগেই জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কাজটি শুরু হয়েছে। এই 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে প্রথমত এই কাজটি শুরু হয় এবং আমরা যেটি দেখেছি 50টি পিলার এবং 49টি স্প্যানের অত্যাধুনিক স্টিল প্রযুক্তি দিয়ে এই যমুনা রেল সেতুটি তৈরি করা হয়েছে। এবং যেহেতু পুরাতন যমুনা রেল সেতু একটি রয়েছে, সেই পুরাতন যমুনা রেল সেতুর সমান্তরালেই এটি করা হয়েছে। আগে যেই সেতুটি রয়েছে সেটি সংযোগ রেল সেতুর ছিল, সড়ক সেতুর পাশে। তার যে সক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি এই নতুন যে রেল সেতু করা হয়েছে তার সক্ষমতা এবং এটিকে ঘিরে এখানকার মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখেছি, তাদের উচ্ছ্বাস চোখে মুখে দেখা গেছে। এখানে রেলওয়ে কর্মকর্তা, জায়কার কর্মকর্তারা শুধু নয়, এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারাও এর ট্রেনে এখন উঠেছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে যমুনা রেল সেতুর উপর দিয়ে। এটি সয়দাবাদ স্টেশনে গিয়ে থামবে এবং সেখানেই নেমে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। এবং এই যে মূল সেতু, সেই মূল সেতু দিয়ে অতিক্রম করার কথা রয়েছে 2 থেকে 3 মিনিট মধ্যে, যেটি আগে কয়েক গুণ বেশি সময় লাগতো এবং যেখানে 20 থেকে 25 মিনিট সময় লাগতো সেখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছানো যাবে, যেটি এই দুই পাশের জেলার টাঙ্গাইল এবং সিরাজগঞ্জবাসীদের জন্য না, শুধু উত্তরবঙ্গের 23টি জেলায় যারা রয়েছেন, এই উত্তরবঙ্গের 23টি জেলার
সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও যেটি বলছেন, এতে করে তারা খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবেন এবং ঢাকায় বা মালামাল এই উত্তরবঙ্গে উৎপাদিত যেই পণ্যগুলো রয়েছে সহজে সেটি ঢাকায় পৌঁছানো যাবে। এতদিন পণ্যবাহী যে ট্রেন চলাচল সেটি সেভাবে ছিল না, যেহেতু সক্ষমতাও কম ছিল। এবার পূর্ণ শক্তিতেই এই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এই পূর্ণ শক্তিতে ট্রেন চলাচলের কারণেই যেমন 120 কিলোমিটার গতি পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে এই রেল সেতুর উপর দিয়ে। তবে এই রেল সেতুর দুই পাশে যেহেতু সিঙ্গেল লাইন এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে আরও বেশি শক্তি বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে এবং এখানকার স্থানীয় যারা তাদেরও চাওয়া যাতে এটি ডাবল লাইন করা হয়। আমাদের সহকর্মীরা আজ সারাদিনই খোঁজ রাখছেন এবং এর নির্মাণের শুরু থেকেই খোঁজ রাখছেন। আমাদের সহকর্মী রিফাত রহমান, তিনি আছেন সিরাজগঞ্জের অংশে। আমরা যেতে চাই রিফাতের কাছে। রিফাত, কি দেখছেন সেখানে? 3.5 বছর, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঝে মালিকানা দ্বন্দ্বের জেরে অর্থায়ন নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় প্রকল্পটি। পরবর্তীতে নকশায় কিছু পরিবর্তন এবং 237 কোটি টাকা বাড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে 2022 সালে 12 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল রাজধানীর যানজট নিরসন। আর 2023 সালের 2 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকার কাউলা থেকে তেঞ্জগাঁও পর্যন্ত এবং পরে 20 মার্চ কারওয়ান বাজার পর্যন্ত খুলে দেওয়া হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাজ বন্ধ থাকলেও গেল নভেম্বরে ফের শুরু হয় কাজ। তবে সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় কাজের গতি খুবই কম। পূর্বে তৈরি করা পিলারগুলোর শেষ দিকের কাজেই ব্যস্ত শ্রমিকেরা বলছেন, আগে এই প্রকল্পে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তবে উপরের নির্দেশে বর্তমানে কাজ করছে মাত্র 200 থেকে 300 জন। ওই কোম্পানি 2 দিন খোলে আবার 6 মাস বন্ধ থাকে। নভেম্বরের শেষ দিকে না কাজ শুরু হয়েছিল? 3 মাস আমরা গত রোজার ঈদের আগে বন্ধ দিছে, 8 মাস পরে আইলাম আর এই যে 2 মাস কাম করতে আছে, অন্ত লোকই নেই, 20-25 জন আছে। আগে তো অনেক ছিল, আগে আসছিল 6-7 হাজার লোক আসছিল আগে। অলরেডি ছুটি সব, রোজ এভরিডে ছুটি দেয় 10-12 দিন করে। কেন কি একটা ঝামেলা বলে, এটা তো ঝামেলাও আছে, আবার সরকার না বসলে কাজ করতে পারতেছে না। বেতন ভাতা বাজেটে না, এটি ঠিক আছে, এটির কোনো প্রবলেম নেই। এছাড়াও বাজেট স্বল্পতার কারণেও প্রতিনিয়তই কাজ ধীর গতিতে হচ্ছে বলেও জানান শ্রমিকরা। প্রতি বছর একটা বাজেট পাস হয়, তারপর আমাদের কাজটা সমন্বয় করা হয়। যতটুকু বাজেট পাস হয় তার ওই অনুযায়ী কাজ শুরু হয়। আসলে একটু ইনশাল্লাহ কাজটা রানিং ছিল, কিন্তু ইদানিং এখন একটু কম, লোক কমাই দিচ্ছে। এর কি অবস্থা, কাজের কি অবস্থা? কাজের এই তো অল্প লোক চলতেছে ধীরগতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার পরিচয় না দিলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন বাড়বে দেনা, ঠিক তেমনি বাড়বে দায়ও। এছাড়াও এই মেগা প্রকল্পের সাথে জড়িত আছে আরও 2টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু হবে চিটাগাং হাইওয়ে থেকে আর শেষ হবে ঢাকা ইপিজেডে। 2টা বড় প্রজেক্ট, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া মানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া, এবং এত বড় বিনিয়োগ করে এটার ইউটিলিটি পাওয়া যাবে না। এখানে কিন্তু সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে, এবং সেটার জন্য যদি আমরা না করি তাহলে এটার দায় দেনা কিন্তু যেই পরিমাণ হবে, তো দায় দিব দেনা দিব কিন্তু উপযোগিতা পাবো না, তাহলে আমছালা সবই গেল। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা, তবে মন্ত্রণালয় বলছে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়েনি খরচ। আর দ্রুত সময়ের মধ্যেই কাজের অগ্রগতি চোখে পড়বে বলেও আশ্বাস সেতু মন্ত্রণালয়ের। 1 বছর কিন্তু আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যয় বৃদ্ধি রেখে। আপনার জন্য যে আমাদের ব্যয় বাড়বে না, শুধু টাইমটা আমরা এক্সটেনশন করেছি বিদ্যমান অবস্থা বিবেচনা করে। যেহেতু মাঝখানে আপনিই বললেন যে অনিবার্য কারণবশত কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এখন কিন্তু গতি আসছে, এবং যেহেতু আমরা গতকালই অনুমোদনটা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন, এখন দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। কাউলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্পটি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 40,000-এর বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। রাজধানীর কাউলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তবে নানা জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল এর কাজ।
গত নভেম্বর মাসের শেষ দিকে এর কাজ শুরু হলে আবারও ধীর গতিতে চলছে এই কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে মনোযোগী হতে হবে, তাহলেই এর সুফল পাবে সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঢাকা। লন্ডনে অনেকটাই ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কবে দেশে ফিরবেন তিনি। এই অবস্থায় দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সাথে ঈদ করতে যাচ্ছেন বেগম জিয়া। এদিকে বিদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুযোগ পেয়ে খুশি লন্ডন প্রবাসী বিএনপির কর্মী সমর্থকরা। লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদন। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির ৮ তারিখ থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে অবস্থান করছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। পরিবারের সদস্যদের কাছে থেকেই নিচ্ছেন চিকিৎসা। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। নিয়ম করে বাসায় যেয়ে সাবেক প্রধানমন্ত্রীকে দেখে আসছেন চিকিৎসক দল। পাশাপাশি আপনজনদের সেবায় অনেকটাই ভালোর দিকে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ব্যাপারে এখন টিভির সঙ্গে কথা বললেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শারীরিক সুস্থতা অনেকটা বেড়েছে এবং আমরা আশা করছি যে হয়তো চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। বেগম খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের আনন্দ উদযাপন করার সুযোগে উচ্ছ্বসিত যুক্তরাজ্যে বসবাস করা বিএনপি কর্মী সমর্থকরা। আমরা প্রবাসীরা স্পেশালি আমাদের সার্থক হয়েছে, আমাদের নেত্রীর জন্য আমরা আন্দোলন করে যে আমরা ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে আসতে পেরেছি এবং একসাথে আমরা ইনশাল্লাহ আমরা ঈদ করবো আপনারা সবাইকে নিয়ে, এটা আমরা গ্রেটফুল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতা সহ একাধিক অসুস্থতায় ভুগছেন। নাইম হাসান, এখন, যুক্তরাজ্য। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কের নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণায় আলোচনা চলছে নতুন দল এনসিপির ভাঙন নিয়ে। প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ। আর এনসিপির সদস্য সচিবের প্রত্যাশা, কেউ দল ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গেলেও সবাই অভিন্ন লক্ষ্যে কাজ করবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগেই প্রকাশ্যে এসেছিল দলটির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব। ২৮ ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে দল ঘোষণার দুদিন আগেই এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ সহ একাধিক সংগঠক। ছাত্রদের দল গঠনের আগ থেকে শুরু করে পরবর্তী সময়েও চলছে নানামুখী আলোচনা সমালোচনা, যার অধিকাংশ ঘিরে আছে দলের আর্থিক স্বচ্ছতা ও জুলাইয়ে ভূমিকা রাখা সকলকে ঐক্যবদ্ধ করতে না পারা নিয়ে। এমন প্রেক্ষাপটে এপ্রিলে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। নতুন এই প্ল্যাটফর্ম গঠন নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের কাছে প্রশ্ন ছিল, এই উদ্যোগ তার দলে ভাঙন ধরাবে কিনা। সবাই একখানে থাকার নিয়োগ করেই আমরা এখানে আমাদের যাত্রাটা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের জুলাইয়ের যে অপূর্ণ আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম বিস্তৃত করে যাবে এবং এই যাত্রাপথে অবশ্যই অনেকে আসবেন, অনেকে যুক্ত হবেন, অনেকে হয়তো ব্যক্তিগত কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক রাজনীতিতে টার্মিনেট করবেন, নতুন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবেন। এটা রাজনীতিতে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যে স্বপ্ন নিয়ে তারা স্বৈরাচার হটিয়েছেন তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রাথমিকভাবে জুলাইকে বাঁচিয়ে রাখতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন তিনি। সোশ্যাল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে
যদি ওই সোশ্যাল রেজিস্ট্যান্স, সোশ্যাল ফোর্সটা আমরা ক্রিয়েট করতে পারি এবং এই অপকর্মগুলো যদি দূর হয়ে যায় এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি রিলেভেন্ট হয়ে ওঠে, তাহলে তো রাজনীতি সবার জন্য কল্যাণকর হবে এবং রাজনীতিটা আনন্দদায়ক হবে, সুখকর হবে। কারণ তখন রাজনীতির মধ্যে এই অপকর্মগুলো থাকতেছে না বা এই অপকর্ম মিনিমাইজ হয়ে যাচ্ছে। তখন শুধুমাত্র দেশের স্বার্থটাই প্রায়োরিটাইজ হবে। সুতরাং দেশের স্বার্থে তখন রাজনীতি করার এই স্কোপকে যে কেউ কাজে লাগাইতে চাইলে করতে পারবে এবং এখান থেকে রাজনীতিতে সুইচ করতে চাইলে, ট্রানজিট করতে চাইলে অবশ্যই করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মাহবুবুর রহমান বলছেন, ছাত্রদের দল এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। মানুষের কাছে দলের এজেন্ডা পৌঁছাতে না পারলে ভাঙনের আশঙ্কাও দেখছেন তিনি। এরা তো এনসিপি লোক হওয়ার কথা ছিল, যেহেতু ওরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, যেহেতু এরা এনসিপিতে না যেয়ে নতুন এনসিপি বা নতুন দল গঠন করছে, সেক্ষেত্রে তো এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ এবং এনসিপির জন্য তো এদেরকে নিজেদের দলে রাখতে পারলেই সফলতা ছিল। যত লোক এনসিপি থেকে বের, বৈষম্য বিরোধীরা যত বেশি বের হয়ে যাবে, এনসিপিতে থাকবে না, ততই এনসিপির জন্য চ্যালেঞ্জ। তরুণদের নতুন দল থেকে বের হয়ে কেউ অন্য প্ল্যাটফর্মে যুক্ত হলেও সেটা ভবিষ্যতের জোটভিত্তিক রাজনীতির কৌশল হিসেবেই ঘটতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। এটা যদি তাদের মতদ্বৈততার কারণে বা মতনৈক্যের কারণে হয় তাহলে খারাপ, কিন্তু তারা যদি এগুলো মানে নিজেদের মানে পরিকল্পনা দিয়ে করে থাকে এবং তারা যদি একটা পর্যায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ে জোট বেঁধে ফেলে, তাহলে তো শক্তি থেকেই যাবে। দল ভেঙে ভেঙে দল করে আবার নতুন করে জোট বাঁধে, তাহলে তো আবার একই রকম শক্তি হয়ে যাবে। এখনো পর্যন্ত নাম ঠিক না হলেও আগামী এপ্রিলের শেষ নাগাদ আত্মপ্রকাশ ঘটবে নতুন প্ল্যাটফর্মটির, যার যাত্রা শুরু হবে আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে। আর লক্ষ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামাজিক আন্দোলন গড়ে তোলা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। তিনি জানান, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে আর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করা হবে। এছাড়া আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের জন্য অনুষদ ভিত্তিক 6টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তাজা ফল আমদানিতে 15% শুল্ক কর কমালো এনবিআর। তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানির পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% থেকে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর শুল্ক মওকুফ করে 2টি নতুন প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর আগে গত 10 মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার 10% হতে 5% করা হয়। ফলে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক 15% কমল। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, রমজানের শেষার্ধে এসে ঈদ প্রস্তুতি কতটা নিচ্ছেন ক্রেতারা, কি দেখছেন? শাফিন, আমি এখন রাজধানীর বনশ্রীতে কান্ট্রি বয় যে শোরুম আছে সেখানে অবস্থান করছি। সেখানে ঈদের কেনাকাটার যে আমেজ সেটি আমরা এসে লক্ষ্য করেছি। এখানে মানে ঈদের এবার একটি বিশেষত্ব হচ্ছে যে পহেলা বৈশাখ আছে ঈদ পর পরে, সুতরাং যারা ক্রেতা আছেন তাদের একটি বিষয় লক্ষণীয় যে তারা পহেলা বৈশাখ এবং ঈদকে একই সঙ্গে উদযাপনের লক্ষ্যে যে পোশাক কেনাকাটা সেটিতে দেখা যাচ্ছে যে দেশীয় পোশাকের আদলে তারা বিপণী বিতানগুলোতে ভিড় করছে। অর্থাৎ দেশীয় পোশাক বলতে শাড়ি, পাঞ্জাবি, 3 পিসের যে প্রচলন আছে সেইটি বেশি কেনাকাটা করা হচ্ছে এখানে। আমরা দেখেছি যে তারা যারা ক্রেতা আছেন এবং বিক্রেতা আছেন, বিক্রেতারা বলছেন যে এখন যেহেতু রমজান মাস এবং রমজানের অর্ধ মাস পার হয়েছে, সুতরাং শুরুর দিকের কেনাকাটার যে আমেজ যেটি ছিল, অর্থাৎ নারী এবং শিশুদের পোশাক কেনাকাটার যে ভিড় সেটি এখন বেশি আছে। পুরুষ অর্থাৎ তাদের পোশাক আশাক মূলত ঈদের সপ্তাহখানেক আগে আরো বেশি জমজমাট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও রমজান মাস উপলক্ষে যেহেতু ঈদের নতুন পসরা সাজিয়ে যেহেতু দোকানগুলো নতুনভাবে সাজিয়েছে, সুতরাং অনেক রকমের পোশাক এখানে আছে। পোশাকের যে বৈচিত্র্যটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যে অন্যান্য বছর আমরা দেখি যে পাকিস্তানি বা ভারতীয় পোশাকের যে ট্রেন্ড থাকে সেটির বদলে এবার দেশি পোশাকের ট্রেন্ডটি বেশি
চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এই মুহূর্তে যে কান্ট্রিবয় যে শোরুমে আছি সেখানকার আমার যে পরিস্থিতি ছিল সেটি এখান থেকে আমার সবশেষ তথ্য ছিল। এছাড়াও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে ঈদ কেনাকাটার যে সময় যেটি আছে সেটি মূলত এখন রমজান মাসের ঈদের অর্থাৎ ইফতার করার পর থেকে একটু বেশি ক্রেতা চাহিদা থাকে এবং জোহরের নামাজের পরে আরেকটি সংখ্যক বেশি মানুষের ঢল নামে। তো এই সময়গুলোতে মূলত আরো বেশি কেনাকাটা হয় বলে আমাদের এখানকার যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আমদানি পণ্যের জট কমানো, নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম নিলামে 60% কর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে নিয়ে আইন সংশোধনে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান প্রক্রিয়ায় এই আইনি জটিলতায় নিলামে পণ্য বিক্রিতে সময় ক্ষেপণের পাশাপাশি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। কখনো পণ্য ধ্বংসের অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। আমদানি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যে ডেলিভারি নেয়ার নিয়ম। এই সময়ে কোনো আমদানিকারক পণ্য না দিলে আইন অনুযায়ী তাকে নোটিশ দেওয়ার 15 দিন বা সর্বোচ্চ 45 দিনের মধ্যে নিলামে পণ্য তোলা যায়। যদিও প্রথম নিলামে পণ্য মূল্যের 60% দর না উঠলে বিক্রির বিধান নেই। এতে শুল্ক, কর, ইন্স্যুরেন্স সহ পণ্যের দাম বাজার মূল্যের চেয়েও বেশি পড়ে যায়। ফলে ব্যবসায়িকভাবে লাভ না হওয়ায় অনেকেই প্রথমবার নিলামে অংশ নেয় না। আর প্রথমেই 60% দর না উঠায় অধিকাংশ সময় দ্বিতীয়, কখনো তৃতীয় নিলাম করতে হয় কাস্টমস কর্তৃপক্ষকে। এতে করে সময় ক্ষেপণের পাশাপাশি নিলাম বেশি হলেও বিক্রি কম হওয়ায় বন্দরে বাড়ে কন্টেইনার জট আর নষ্ট হয় পণ্যের গুণগত মান। এই সংকট উত্তরণে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পুরনো পণ্য নিলামে বিক্রিতে 60% দর নির্ধারণের আইনি বাধ্যবাধকতা প্রত্যাহার চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে নিলাম কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন কর্মকর্তারা। আমরা যদি ইনভেন্টরির পরে শুধু মামলাটা যাচাই করে আমরা যদি নিলামে তুলতে পারি যে আমার পণ্য হচ্ছে এইগুলা, এই পণ্যগুলা নিলাম হবে, যে অবস্থায় আছে ওই অবস্থার ভিত্তিতে এর এগেনস্টে কোনো মামলা নেই, তাহলে আমার প্রক্রিয়াটাও সহজ হবে এবং সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকেই যদি আমি মাল দিতে পারি তাহলে আমার প্রক্রিয়াটাও দ্রুত হবে। আমরা এই যে গাড়ির নিলামগুলো করলাম, আমরা ম্যাক্সিমাম গাড়ি কিন্তু বিক্রি করতে পারিনি। তো আমাদের যেটা যে এটা 60%টা যেন না থাকে, যেই ভ্যালু আমরা প্রথমবার পাবো আলটিমেটলি ওই ভ্যালুইতে আমরা পরবর্তীতে পাবো, ওর থেকে কমতে পারো, ওর থেকে বেশি পাওয়া তো আমাদের জন্য টাফ। কম দামে পণ্য নিতে বিডাররাও দ্বিতীয় ও তৃতীয় নিলামের অপেক্ষায় থাকেন। তাই দীর্ঘদিন পড়ে থাকা পুরনো পণ্যের জন্য এই আইনকে যুগোপযোগী করার পরামর্শ বিডারদেরও। এখানে উচিত হবে পণ্যের বর্তমান কি পজিশন কি আছে, টেন্ডারের আগেই বৈশাখ কমিটি করতে এটা মূল্য নির্ধারণ করুক। নির্ধারণ হলো বাজার থেকে মূল্য নির্ধারণ। আপনি রিজার্ভ ভ্যালু নির্ধারণ করলেন এটার দাম 100 টাকা, বাজারে চলে 10 টাকা, তো এটা দিয়ে জীবনেও বিক্রি হবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। ওটা সামঞ্জস্য রাখার জন্য উদ্যোগ নেওয়া উচিত। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রায় 9000 কন্টেইনার নিলামের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে আছে 20 বছর আগে আমদানি করা পণ্যের কন্টেইনারও। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। রংপুর বিভাগে 2023-24 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন 50,000-এর বেশি মানুষ। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও গেল 10 বছরে রোগী বেড়েছে 50%। চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস, জীবনাচরণের পরিবর্তন সহ অতিরিক্ত চাপ বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি। এমন অবস্থায় রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি শুরুর পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। মহসিন আলীর ক্যামেরায় আমিরুল বাপ্পির প্রতিবেদন। দৃশ্যটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। বাংলাদেশের প্রেক্ষাপটে বিছানা ছাড়িয়ে মেঝেতে কিংবা বারান্দায় রোগী থাকার ঘটনা খুবই সাধারণ, কিন্তু হৃদরোগ বিভাগে এভাবে বারান্দাতেও রোগী থাকা কিছুটা উদ্বেগজনক তো বটেই। রমজানে হাসপাতালের অন্য বিভাগে রোগীর সংখ্যা কমলেও হৃদরোগ বিভাগে রোগীর চাপ সারা বছরই একই রকম। সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে গত 10 বছরে রংপুর বিভাগে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 50%। কোনো কোনো বছর এই পরিমাণ বেড়েছে 70% পর্যন্ত। পুরো রংপুর বিভাগে সরকারিভাবে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় হৃদরোগের।
এছাড়া বেসরকারিভাবে আরও 2-1টি হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও তাদের সুযোগ সুবিধা কম। মূলত খাদ্যাভ্যাস, জীবন আচরণের পরিবর্তন সহ অতিরিক্ত চাপ হৃদরোগের প্রধান কারণ বলছেন চিকিৎসকরা। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছে, অনেকে অধিক লবণযুক্ত খাবার গ্রহণ করছে, কেন ফুড খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, আবার তাদের যে প্রেশার এবং উচ্চ ডায়াবেটিস সেগুলো কন্ট্রোল নাই। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে হার্টের রোগের সংখ্যা বেড়ে গেছে। টিসিউতে রোগীদের ম্যানেজমেন্ট, স্ট্রেপ্টোকাইনেস থেকে শুরু করে আমরা একটা দক্ষ টিম ওয়ার্কের মাধ্যমে রোগীদের সেবা দিচ্ছি। দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের 2 বছরের ভর্তি রোগীর সংখ্যা বিবেচনা করলে রোগী বৃদ্ধির হার কিছুটা অনুমান করা যায়। আর ভর্তি রোগী ছাড়াও আউটডোর বিভিন্ন চেম্বারের পাশাপাশি রাজধানী সহ দেশের বাইরে চলে যাওয়া রোগী তো রয়েছেই। চিকিৎসকরা বলছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রিভেনশন আসলে ছোটবেলা থেকেই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেমন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, বাচ্চাদেরকে সেইভাবে ট্রেন করা। এখানে কার্ডিয়াক সার্জারি নাই, সেই কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট খোলার ব্যাপারে আমাদের মাননীয় মহাপরিচালক শিক্ষা উনি উদ্যোগ নিয়েছেন এবং কয়েকটা টিমও বারবার এসেছেন। আমরা এই ব্যাপারে আমরা উদ্যোগী হচ্ছি। রংপুর বিভাগের বড় 2টি মেডিকেল কলেজ হাসপাতালেই হৃদরোগের চিকিৎসা নিয়ে রয়েছে বড় পরিকল্পনা। সার্জারি থাকবে, পেডিয়াট্রিক কার্ডিওলজি থাকবে, তারপর আমরা যে কার্ডিওলজি করতেছি বড়দের হৃদরোগ, মানে এখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি বলতে যেটা শিশুদের, বাচ্চাদের জন্মগতভাবে ফুটা থাকে, তারপরে সমস্যা থাকে, সেগুলোর চিকিৎসার ব্যবস্থাও থাকবে, সেই ডিপার্টমেন্টও এখানে হবে। মানে এই সুযোগ সুবিধা নিয়ে আর আমাদেরও 2টা ক্যাথ ল্যাব থাকবে। রংপুর বিভাগে প্রতি বছরই বাড়ছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস সহ অনিয়ন্ত্রিত জীবনাচরণের কথা। এর পাশাপাশি আরেকটি বিষয়ে উল্লেখ করছেন তারা, সেটি হলো প্রয়োজনের অতিরিক্ত চাহিদা। এই চাহিদা পূরণ করতে গিয়েই মানুষ আক্রান্ত হচ্ছেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগে, আর এর থেকেই সূত্রপাত হচ্ছে হৃদরোগের। চিকিৎসকরা বলছেন জীবনাচরণের পাশাপাশি যদি এই চাহিদাও নিয়ন্ত্রণ করা যায় তাহলে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি অনেকখানি কমে আসবে। আমিরুল বাপ্পি, এখন রংপুর। ঈদ ঘিরে পোশাকের সাথে বাড়তে শুরু করেছে প্রসাধনী সামগ্রীর বেচাকেনা। বিদেশি পণ্যের সাথে দেশীয় প্রসাধনী পণ্যে বেশ আগ্রহ ক্রেতার। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন ঈদকে ঘিরে প্রসাধনী সামগ্রীর বেচাকেনা কেমন দেখছেন? দেশীয় কোন কসমেটিক্স পণ্যগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি? আমার চারপাশে নিশ্চয়ই ভিড় আপনি লক্ষ্য করতে পারছেন, এবং এই ভিড়ই বলে দেয় যে প্রসাধনী যেসব সামগ্রী আছে সেখানকার চাহিদা আসলে কত বেড়েছে। ঈদ যত সামনে চলে আসছে, রমজান যত শেষের দিকে চলে যাচ্ছে, তত এই প্রসাধনী সামগ্রীর যে চাহিদা সেগুলো বাড়ছে, এবং যেসব কসমেটিক্সের দোকানগুলো আমরা দেখেছি সেখানে ভিড় প্রতিনিয়ত বেড়েই চলেছে। শুধু খুচরাই নয়, পাইকারি মার্কেটেও আমরা দেখেছি যে অনেক বেশি ভিড় এখানে লক্ষ্য করা গেছে। সেভাবে একটু জানিয়ে রাখি যে সৈয়দপুরের আশেপাশে কমপক্ষে 8টি উপজেলা থেকে ক্রেতারা আসেন এখানে কেনাকাটা করতে, এবং কসমেটিক্সের ক্রেতারাও সমানভাবে আসেন, এবং এর পাশাপাশি সৈয়দপুর থেকে পুরো রংপুর বিভাগে আসলে পাইকারিভাবে এই পণ্যগুলো সাপ্লাই দেওয়া হয়। এবং দেশি যেসব পণ্য আছে সেসব পণ্যের মধ্যে আমি দেখেছি যে মমতাজের বেশ কিছু পণ্য আছে, ফেস ওয়াশ আছে, স্ক্রাব আছে, মেহেদি আছে, লিজানের কিছু আছে, কাশ্মীরি আছে। এই ধরনের যে পণ্যগুলো আছে, যে দেশি কোম্পানিগুলো আছে, সেই দেশি কোম্পানিগুলোর চাহিদা বেশ কিছু। এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে কয়েক বছর আগেও যেখানে বিদেশি পণ্যের যে চাহিদাটা ছিল সেই তুলনায় এখন দেশি পণ্যের চাহিদা অনেক বেশি বেড়েছে। ক্রেতারা বলছেন যে দেশেই এখন এত বেশি মানসম্পন্ন পণ্য তৈরি হচ্ছে যে তারা আগ্রহী হচ্ছেন যে বিদেশি পণ্যর পরিবর্তে দেশি পণ্য ব্যবহার করতে। এবং আমরা এখানে পাইকারি মার্কেটেও দেখেছি, খুচরা মার্কেটেও দেখেছি যে যারা বিক্রেতা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা আমাদেরকে বলছেন যে বিদেশি পণ্যের সাথে সমান তালে বিক্রি হচ্ছে দেশি পণ্যগুলো। কারণ এর একটাই কারণ যে দেশি পণ্যের যে মান, সেই মান দিনকে দিন ভালো হচ্ছে, এবং বিদেশি পণ্যের সাথে তুলনা করার মতো তারা সেই মানে
মানে চলে যাচ্ছে এবং এই যে সৈয়দপুর একটি বড় বাণিজ্যিক জায়গা, এখানে প্রত্যেক দিন 2 কোটির বেশি পাইকারি এবং খুচরা এই প্রসাধনী সামগ্রী শুধু বিক্রি হয় বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। এবার দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। পবিত্র রমজান মাসের মধ্যেই উপত্যকাটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতিতে বুড়ো আঙুল দেখিয়ে এ হামলা চালায় তারা। সামনের দিনগুলোতে এই আক্রমণ আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আরও জানাবেন জাহানারা ভূঁইয়া। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে কোনো ধরনের সতর্কতা ছাড়াই ফের গাজায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার সকাল থেকে উপত্যকাটিতে একযোগে বিমান ও স্থল অভিযানে নামে তারা। একের পর এক বোমার শব্দে কেঁপে ওঠে সেখানকার মাটি। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে নিহতের সংখ্যা। বাদ যায়নি নারী, শিশু ও বৃদ্ধ। হামাসের নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবু ওয়াতফাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। গেল জানুয়ারির পর এবারই প্রথম গাজায় এত বড় অভিযান চালিয়েছে তেল আবিব। সামনের দিনগুলোতে আরও শক্তি নিয়ে অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আল জাজিরা বলছে, দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল। হামাসের শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়নি তারা। অপরদিকে যুদ্ধবিরতি পণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস। এদিকে ওয়াশিংটন বলছে, গাজায় হামলা করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হামাস, হুথি এবং ইরান যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের এর মাসুল গুনতে হবে। ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। President Trump has made it clear Hamas, the Houthis, Iran, all those who seek to terrorize not just Israel but also the United States of America will see a price to pay. All hell will break loose. আর জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডানম সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানান, যতক্ষণ না পর্যন্ত বন্দীদের মুক্তি দিচ্ছে হামাস, ততক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলা থাকবে। We will show no mercy on our enemies. Let me be very clear. Israel will not stop until all of our hostages are back home. We will make it very clear to the Security Council that if they want to stop the war in Gaza, they have to ensure that the hostages are coming back to Israel. We are committed to bring them back. হামাস বলছে, গাজায় পুনরায় অভিযান শুরুর মাধ্যমে বন্দীদের বলিদান করল ইসরায়েল। যদিও জরুরি ভিত্তিতে উপত্যকাটিতে ইহুদি হামলা থামাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। ভারতের মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। সে সময় দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরে বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানায় নাগপুর পুলিশ। ইতিমধ্যেই সেখান থেকে 50 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের আইন ভঙ্গ না করে ধৈর্য ধরার আহ্বান জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস। এবারে খেলার খবর। সৌদি আরবে 12 দিন টানা অনুশীলন ও স্থানীয় ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হেভিয়ার ক্যাব্রেরাও। তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করেন জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা সহ 29 ফুটবলার। তবে ইতালি থেকে ক্যাম্পে যোগ দিলেও বাংলাদেশে আসেননি ফাহমিদুল ইসলাম। তায়েফে অনুশীলন ক্যাম্পে ভালো কাজে লেগেছে জানিয়ে এই সুবিধা ভারতের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। আগামী 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। Hamidul has not traveled to Dhaka. He was with us for 1 week in Saudi. He has done well. He was a talented player, but still need a little bit more of time.
so he has not come here with the team. But he did a good job. We believe that we have been training and playing together for almost 3 years, almost the same group, especially in the last 2 years. It's always good to have a more competitive match, let's say. শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। যমুনার বুকে দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন, নদী পার হতে লাগবে 2 থেকে 3 মিনিট, বাড়বে ট্রেন সংখ্যা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও উন্নতি, বহু বছর পর ঈদ করবেন পরিবারের সাথে, লন্ডনে বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মত পার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, এনসিপির জন্য চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক সাময়িক বরখাস্ত, প্রায় 300 শিক্ষার্থী বহিষ্কার। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলা, নিহত 3 শতাধিক, আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।